নূর সাহস করে খাবারের ট্রেটা বিছানার কাছেই টেবিলে রেখে সাদাফের বেডে সাদাফের পাশেই বসলো। বসেই বলল, উঠুন, খাবেন। বড় মা খাবার পাঠিয়েছে আপনার জন্য। সবাই দুশ্চিন্তা করছে। উঠুন না তাড়াতাড়ি, খাবেন। সাদাফ মাথা থেকে হাত সরালো না, কপালের ওপরে হাত থাকা অবস্থায় বলল, বিরক্ত করবি না, খাবার এনেছিস রেখে চলে যা। আমার যখন ইচ্ছা হবে তখন খাবো। নূর সাহস করেই বলল। না, আমার সামনে খাবেন। আমি কি করে বুঝবো আপনি খেয়েছেন? সাদাফ কপাল থেকে হাত নামিয়ে নূরের দিকে অবাক হয়ে তাকালো। তারপর বলল, তোকে কেন বুঝতে হবে আমি খেয়েছি কি খাইনি? আমার খাওয়া হোক বা না হোক তাতে তোর কি আসে যায়? এভাবে কেন কথা বলছেন? আপনার তো ডান হাত কেটেছে, নিশ্চয়ই অনেক ব্যথা। আপনি উঠে বসুন, আমি খাইয়ে দিচ্ছি। একা একা কি করে খাবেন? সাদাফও আর তর্ক করতে চাইল না। এমনি সারাদিন না খাওয়া, তার উপরে ওষুধ খাবে, তাই চুপচাপ উঠে বসলো। আর দেখতেও চাইল না নূর কি করে। নূর চুপচাপ খাবারের প্লেট সামনে এনে মেখে সাদাফের মুখের সামনে ধরল। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। হঠাৎ মুখের সামনে খাবার ধরে থাকা অবস্থায় নূর জিজ্ঞাসা করলো, কেন নিজের হাতে নিজেই কষ্ট দিলেন কেন? সাদাফ বলল, এই হাত অন্যায় করেছে, তুই যে আমাকে ক্ষমা করতে পারছিলি না, তাই নিজেই শাস্তি দিলাম। আমি কি বলেছি আমি আপনাকে শাস্তি দিতে এসেছি? আমার তো অভিমান হয়েছিল। আপনি তো অন্যভাবে আমার অভিমান ভাঙাতে পারতেন। সাদাফ আবারও বলল। কাছে আয়, এখন ভাঙিয়ে দেই নূর। হ্যাঁ? সাদাফ এক মুহূর্ত আর দেরি করলো না, সাথে সাথে দু হাতের আঁচলে নূরের মুখ চেপে ধরে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। নূরের হাতে ভাত ছিল, সে ভাত মাটিতে পড়ে গেল। প্লেটটা কোনো মতে নিচে রাখলো। নূর সেই তরকারি মাখা হাত দিয়ে সাদাফের কলার দুটো খামচে ধরল। নূর এমন ও তর্কিত চুমুর জন্য প্রস্তুত ছিল না নূর। সাদাফ যেন শুধু চুমু খাচ্ছে না, নিজের সমস্ত আবেগ, ভালোবাসা, ইমোশন উগরে দিচ্ছে নূরের ভেতরে যেন একটু একটু করে। এই শাড়িটা তো খুব সুন্দর বড়াম্মু। তোর পছন্দ হয়েছে? ঠিক আছে, তাহলে তুই নিয়ে যা। আয়, তোকে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিই। সামিহা বেগম অবাক হয়ে তাকালেন নওরিন আফরোজের দিকে, কারণ গতকালকেই কথা হচ্ছিল শাড়িটা নওরিন আফরোজ তার ছেলের বউ অর্থাৎ সাদাফের বউয়ের জন্য রেখেছে। তাহলে নূরকে পরিয়ে দিতে চাইলো কেন? তার মানে কি নওরিন আফরোজ মনে মনে নূরকে পছন্দ করে? যদি এমন হয় তাহলে সামিহা বেগমের থেকে খুশি যে আর কেউ হবে না। উনি এটাই চেয়েছিলেন, সবাই খুশি খুশি। নূরকে যদি সাদাফের বউ হিসেবে মেনে নেয় তাহলে উনি অনেক খুশি হবে। নূর সারাক্ষণ ওনার চোখের সামনেই থাকবে। নূরের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি একটাই হবে, কেউ ওকে কিছু বলতে পারবে না। কোনো ভুল ত্রুটি হলে কিছু খারাপ বলতে পারবে না। এর চেয়ে আর বেশি ভালো কি হতে পারে? নূরকে শাশুড়ি হয়ে নয়, মা হয়ে সব কিছু বুঝিয়ে দেবে। এইরকম একটা পরিবার পেলে ওনার তো আর কোনো টেনশনই থাকবে না। আর সাদাফের মতো একটা জামাই পাওয়া যে ভাগ্যের ব্যাপার। সাদাফকে ওনার খুবই পছন্দ, যেমন দেখতে শুনতে ভালো, সেরকম আচার ব্যবহার, ব্যক্তিত্ব, সব দিক থেকে সাদাফ যেন 100-তে 100। নূর খুশি খুশি নওরিন আফরোজের কাছে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরানো শেষ হলে নওরিন আফরোজ নূরকে ছোট্ট একটি ঘোমটা দিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। দাঁড় করিয়ে সামিহা বেগমের দিকে তাকিয়েই বললেন, দেখ সামিহা, পুরো একটা পরীর বইয়ের মতো লাগছে না? সামিহা বেগমের মেয়ে, তাই ওনার চোখে ভালো লাগবেই। কিন্তু নওরিন আফরোজ যে শাড়িটা পরিয়ে নূরকে পরি বউ বলছে, সামিহা বেগম মনে হয় বুঝতে পারলেন উনি সাদাফের জন্যই বলছে। খুশি খুশি এসে সামিহা বেগম নওরিন আফরোজের কাছেই বললেন, ভাবি, এই শাড়িটা তুমি নূরকে দিলে? নওরিন আফরোজ সামিহা বেগমের প্রশ্ন বুঝতে পেরেছে। নূর যেন কিছু বুঝতে না পারে, তাই উত্তর দিল, হ্যাঁ, দিলাম। তোর কোনো সমস্যা আছে? আপত্তি আছে যদি আমি নূরেরকে শাড়িটা দেই? সামিহা বেগম সাথে সাথে খুশি হয়ে জড়িয়ে ধরলেন নওরিন আফরোজকে। তারপর বলে, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। আপনার মেয়েকে আপনি শাড়ি দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই ভাবি। দুইজন ঠিকই বুঝতে পারলেন ওদের মধ্যে আসলে কিসের আদান প্রদান হলো বা কি কথা হলো। নূর বোকার মতো মা ও বড় আম্মুর কথা শুনতে লাগলো। একটা শাড়ি নিয়ে দুজনের কথোপকথনও কিছুই বুঝতে পারছে না। শুধু আয়নায় নিজেকে দেখতে লাগলো, এইভাবে ওইভাবে ঘোমটা দিয়ে আসলে নূরকে ছোট্ট একটা বউয়ের মতো লাগছে। আচ্ছা, সাদা ভাই যখন দেখতে পারবে নূরকে এই শাড়িটা পরায়, সাদাফ ভাইয়ের রিয়াকশন কেমন হবে?
ওর খুব আনন্দ হচ্ছে আজকে সাদাফের সামনে এই শাড়িটা পরেই যাবে। সাদাফের আজ ফিরতে রাত হয়ে গেছে, রাত বাজে 10টা। সবার অলরেডি ডিনার শেষ, প্রত্যেকে যার যার রুমে চলে গেছে। সাদাফ একটা পার্টিতে গিয়েছিল, সেখান থেকে ডিনার করে এসেছে, যার জন্য ওর জন্য কেউ অপেক্ষা করেনি। সাদাফ রুমে ঢুকেই দরজা খুলে লাইট অন করে যেন টাসকি খেলো। সামনে খাটে বসে আছে নূর শাড়ি পরে। শাড়িটা যে ওর মায়ের এবং খুব পছন্দের তা চিনতে অসুবিধা হলো না সাদাফের। লাল একটি বেনারসি শাড়ি, দেখতে নূরকে ঠিক বউয়ের মতো লাগছে। সাদাফ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, নিঃশ্বাসটা ভারী হয়ে গেল, যেন নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে সাদাফের। নূর ধীর পায়ে হেঁটে এসে সাদাফের সামনেই দাঁড়ালো। সাদাব ভাই, আমাকে কেমন লাগছে এই শাড়িতে? দেখুন না। শাড়ি পরেছিস কেন? তোকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম না? বড় মা পরিয়ে দিয়েছে আর বলেছে আমাকে পরি বউয়ের মতো লাগছে। শাড়ি পরে বউ সেজে আমার খাটে বসে থাকতেও কি তোর বড় মা শিখিয়ে দিয়েছে? না, তাহলে নূর মুচকি হেসে আমি নিজে নিজেই বসেছি। বাসর রাত প্র্যাকটিস করতে বসেছিস? আমি রেডি। কিসের জন্য? বাসরের প্র্যাকটিস করার জন্য। শুধু প্র্যাকটিস করবার কিছু না। নূর আমতা করেই বলল, কি বাজে কথা বলছেন? ওমা, শাড়ি পরে বিছানায় বউ সেজে বসে আছিস আর আমি জামাই হতে চাইলেই দোষ? আমি কখন বললাম আমি বউ সেজে বসেছি? বড় মা শাড়ি পরিয়ে দিয়েছে, আমি এসে মাত্র খাটে বসেছি আর অমনি আপনি রুমে ঢুকেছেন। ওমা, তাই? এত ইনোসেন্ট তুই? তাহলে লাইট জ্বালিয়ে বসিসনি কেন? লাইট জ্বালাতাম এমন সময় আমি টের পেয়েছি আপনি আসছেন, তাই চুপচাপ খাটে বসেছিলাম। শাড়ি পরেছি ভেবেছি আপনাকে সারপ্রাইজ দেবো তাই। তাই সারপ্রাইজ দেওয়ার জন্য বসেছিস? সারপ্রাইজ পেয়েছি, এখন আমার অন্য কিছু মন চাইছে, এটাও দিয়ে দে। অন্য কিছু মানে? অন্য কিছু কি? সাদাফ আর চোখে তাকালো নূরের দিকে, তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। নূর বুঝতে পারছে না, বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি। বলে যায় রুম থেকে বের হয়ে যাবে, অমনি সাদাফ ভালো হাত দিয়ে নূরের শাড়ির আঁচল টেনে ধরলো। নূর সেফটি পিন লাগিয়ে শাড়ির আঁচল আটকে রাখেনি, তাই সাদাফ ধরার সাথে সাথে শাড়ির আঁচল বুক থেকে খসে নিচে পড়ে গেল। আঁচলের একটা অংশ সাদাফের হাতে আর শাড়ির কয়েকটা কুচি খুলে নিচে অলরেডি পড়ে গিয়েছে। নূর সাথে সাথে শাড়ির কুচি আটকানোর জন্য একটু নিচে ঝুঁকে বসলো। সাদাফ নূরের দিকে তাকিয়ে যেন বরফের ন্যায় জমে গেল। শরীরের প্রত্যেকটি রক্তকণা মনে হয় হিম বরফের মতো জমে গিয়েছে। নূরের শাড়ির আঁচলের একটা অংশ এখনো সাদাফের হাতে, অথচ নূরের বুকে শাড়ির আঁচল নেই। নূরের গায়ের ব্লাউজটিও নরিন আফরোজের বিয়ের সময়কার। তখন নরিন আফরোজও বয়স 15 ছিল, তাই নূরের গায়ে সুন্দর ফিটিং হয়েছে। নূরের স্পষ্ট বক্ষবাস দেখে সাদাফ শুকনো ঢোকিয়েছে। নূর এখনো কিশোরী একটা মেয়ে, যুবতী হয়ে ওঠেনি, অথচ শরীরের অবয়ব দেখে এখনই যেন সাদাফ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়েছে নূরের দিকে, কিন্তু নূর এতটাই বেসামাল, নূর জানেও না কিভাবে নিজেকে সামলাতে হবে। বোকা নূর শাড়ির কুচি সামলানোতে ব্যস্ত, অথচ যেটা সামলানো প্রয়োজন ছিল সেটা যে সাদাফের হাতে, নূরের যেন সেই খেয়ালই নেই। নূর শাড়ি কোনো মতে গুছিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে সাদাফের দিকে তাকিয়ে নূর বুঝতে পারলো নূরের বুকে কোনো শাড়ির আঁচল নেই। নূর যেন বোকা হয়ে গেল, অমনি কতক্ষণ তাকিয়ে থাকলো, তারপর নিজের বোকামি বুঝতে পেরে সাথে সাথে উল্টো দিকে ঘুরে গেল। ঘুরতে গিয়ে শাড়ির আরো কয়েকটা কুচি খসে পড়ল। সাদাফ ওপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর ধীরে ধীরে হেঁটে এসে শাড়ির আঁচলটি দিয়ে নূরের পেছন দিক থেকে নূরকে জড়িয়ে ধরে নূরকে ঢেকে দিল। নূরের জোরে জোরে শ্বাস ওঠানামা করছে, যার সাথে ওঠানামা করছে নূরের বুক। সাদাফ নিজের হাতে তা স্পষ্ট অনুভব করছে নূরের বুকের ওঠানামা। সাদাফের যেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বইতে শুরু করলো, লোমগুলো দাঁড়িয়ে গেল। সাদাফের উষ্ণ নিঃশ্বাস আসছে পড়ছে নূরের কাঁধে। নূরের দেহ মন যেন শিহরিত হতে লাগলো সাদাফের প্রতিটি স্পর্শে। সাদাফের হাতের উষ্ণ স্পর্শে নূর যেন মোমের মতো গলে যাচ্ছে। সাদাফের স্পর্শ যেন এখন নূরের কাছে আগুনের মতো মনে হচ্ছে। নূর ছটফট করে উঠল যেন একবার। সাদাফের হাত থেকে ছাড়া পেতে চাইলেও সাদাফ ধীরে ধীরে নূরের কানের কাছে নাক খসতে খসতেই বলল, এভাবেই থাক, নড়াচড়া করিস না। আমার বুকে থাক, তোকে অনুভব করতে দে। আজ মন ভরে তোকে অনুভব করতে চাই। রাত বাজে 11টা, এখনো রুমে কেউ ঘুমায়নি।
হুমায়ুন রহমান বিছানায় এদিক ওদিক করছিলেন। নওরিন আফরোজ বিছানায় বসে বলেন, আপনাকে যে কয়েকদিন আগে একটা কথা বললাম, কি চিন্তা ভাবনা করে দেখেছেন? হুমায়ুন রহমান বললেন। কোন ব্যাপার? নওরিন আফরোজ বিরক্তি ভরা চোখেই বললেন, ন্যাকামি করবেন না। আপনি ভালো করেই জানেন কোন ব্যাপারের কথা বলছি আমি। হুমায়ুন রহমান একটু নড়চড়ে উঠলেন, তারপর বিছানায় উঠে বসলেন। গম্ভীর চিন্তায় মগ্ন অবস্থায় বললেন, আচ্ছা সাদাফ, নূর কেন চর মেরেছে তুমি বলতে পারো? নওরিন আফরোজ গম্ভীরভাবে উত্তর দিলেন, না, তবে এতটুকু জানি এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। যদি নাই হতো তাহলে নূর কেঁদে কেঁদে আপনাদের কাছে বিচার দিত, নালিশ করত। যেহেতু কোনো নালিশ করেনি, বিচার দেয়নি, তার মানে ওটা ওদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, ওদের দুজনের মধ্যে থাকতে দিন। আর তাছাড়া আমি নূরের চোখে সাদাফের জন্য ভালোবাসা দেখতে পারি, যা আপনারা পুরুষ হয়তো ওকে ছোট বাচ্চার নজরে দেখেন, তাই বুঝতে পারেন না। নূর সাদাফকে অধিকার করে, সব সময় অধিকার করে কথা বলে। হয়তো খেয়াল করলে দেখবেন সাদাফের বিয়ের কথা বললে নূর কী রকম উত্তর দেয়, কেমন রিয়াকশন দেখায়। ও কিন্তু চায় না সাদাফ বিয়ে করুক। আর আমার কেন জানি মনে হয় সাদাফ বারবার বলে পাত্রী নিজে এসে বিয়ের প্রস্তাব দেবে, সেই পাত্রী আর কেউ না, আপনার মেয়ে, আদরের মেয়ে নূর। হুমায়ুন রহমান সবগুলো কথায় মনোযোগ দিয়ে শুনলেন। গত কয়েকদিনে নূরের আচরণে ওনার কাছেও অবাক লেগেছে, তবে ফজলুলের সাথে কথা বলতে হবে। নূরকে যতই আদর করুক, যতই মেয়ে বলুক, আসলে তো নূর জন্মদাতা নূরের পিতা ফজলুর রহমান, তাই ওর সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। তারপর বিছানায় শুয়ে নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলেন, ঠিক আছে, আমি আগামীকাল ফজলুর সাথে কথা বলবো, দেখিও কি বলে। নওরিন আফরোজ খুশিতে গদগদ হয়ে বললেন, সত্যি বললেন? তবে আমি কিন্তু সামিহার সাথে কথা বলে ফেলেছি। সামিয়া কিন্তু সাদাফকে খুব পছন্দ করে, মেয়ের জামাইয়ের মতো করে দেখে। হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালেন স্ত্রীর দিকে, তারপর বললেন, তোমরা মহিলা মানুষ পারো বটে, যা আমরা চিন্তা ভাবনা করতে পারছি না তা নিয়ে তোমরা কথা বলে ফেলছো অলরেডি। ঘুমাও এখন, কাল কথা বলবো ফজলুলের সাথে। বলেই ঘুমিয়ে পড়লো হুমায়ুন রহমান। সাথে সাথে বিছানায় শুয়ে পড়লো নওরিন আফরোজ। এদিকে সামিহা বেগম অনেকক্ষণ ধরেই উসখুস করছে বিছানায় কিছু একটা বলার জন্য। ফজলুর রহমান বুঝতে পারলেন। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বললেন, সামিহা বেগম স্বামীর দিকে তাকিয়েই বলেন, বলছিলাম যে সাদাবকে আপনার কেমন লাগে? ভাতিজা হিসেবে ভালো লাগে সেটা আমি জানি, আর আপনি এও জানেন সাদাবকে আমার খুব পছন্দ নূরের জন্য, কিন্তু আপনার কেমন লাগে? আপনার কথা তো কোনোদিনও শুনলাম না। ফজলুর রহমানের চিন্তায় পড়ে গেলেন। সাদাফ সব দিক থেকেই ভালো, কিন্তু গতকালকের ঘটনা উনি বলতে পারছেন না। কেন নূরকে ওই রকম মেরেছিল সাদাফ? নূর যদি অন্যায় করে থাকতো তাহলে তাদের কাছে এসে নালিশ না করে ওই রকম নূরকে থাপ্পড় মেরেছে কেন? তা না হয় বুঝলাম শাসন করতে পারে, কিন্তু নিজের হাতের এই অবস্থা কেন করেছে? কি এমন হয়েছে হঠাৎ করে তার চিন্তা ভাবনায় আসলো? নূর বড্ড অবুঝ। ভবিষ্যতে যদি কখনো সাদাফের সাথে ওর বিয়ে হয়, নূর যদি কোনো অন্যায় করে নূরকে শাসন করবে এভাবে, নাকি নিজের উপর এভাবে কোনো ক্ষতি করে বসবে? সাদাফের এমন রাগ আগে তো কখনো দেখেনি ফজলুর রহমান। কি এমন ঘটনা ঘটেছে বারবার চিন্তায় আসছে ফজলুর রহমানের। শত হলেও নূরের বাবা মেয়ের স্বার্থটাই যে সবার আগে দেখা তার ধর্ম। তবে উনি এটা বুঝতে পারে নূর কোনো কিছু লুকাচ্ছে। নূর হয়তো অবচেতন মনেই সাদাফের প্রতি আসক্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরেই সাদাফের বিয়ে করার কথা শোনার পর থেকেই নূরের আচরণ ওনার কাছে যেন কেমন খাপছাড়া লাগছে। তাই ভাবলো আগে নূরের মনে কি চলছে সেটা উনি জানতে চাই, বুঝতে চাই, তারপর এইসব নিয়ে কথা বলবে। রিমা ঘুমাতে যাচ্ছিল, এমন সময় মোবাইলের ফোনে রিংটোন দেখে ফোনটা হাতে নিল। ঠোঁটে খেলে গেল একটু মুচকি হাসি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো কল দিয়েছে সাইমন। 2-3 বার রিং হওয়ার সাথে সাথে ফোন ধরে কিছু বলবে তার আগে ওপাশ থেকে সাইমন বলে উঠল, আজকে তুই আমার বিছানা গুছিয়ে যাসনি কেন? বিছানায় এখনো ধুলোবালি, আমি এসে দেখলাম এখনো ধুলোবালি, ঘুমাবো কি করে এখন আমি? রিমা বিরক্ত হলো। ফোন ধরেই কেন কাজের কথা বলতে হবে? তারপর বলল,
আজকে যাওয়া হয়নি, দেখলেই তো ভাইয়ের কী অবস্থা। সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম একটু। ঝেড়েও তো নিতে পারো বিছানাটা। ঠিক আছে, আজকের জন্য তোকে মাফ করলাম। আগামীকাল থেকে যেন এমন না হয়। আমি যেন আমার রুমে এসে সবকিছু টিপটপ দেখি। সকালে একটা প্রেজেন্টেশন আছে, আমার কাপড় চোপড় রেডি করে গিয়েছিলি? রিমা হাসলো, হেসে বলল, হ্যাঁ করেছি। সাইমনের মনে একটু দুষ্টবুদ্ধি আসলো। তারপর কিছুক্ষণ পর আমতামতা করেই বলল, আমার আন্ডারওয়্যার রেডি করেছিস? না মানে সবগুলো ধুয়ে বারান্দায় শুকিয়ে দিয়েছিলাম। আলমারিতে নিয়ে গুছিয়ে রেখেছিস? কোথায় রেখেছিস? সকালবেলা খুঁজে পাবো তো, নাকি আবার তোকে এসে বের করে দিতে হবে? রিমা যেন লজ্জায় লাল হয়ে গেল। ও সত্যি সত্যি আন্ডারওয়্যারগুলো বারান্দা থেকে এনে আলমারিতে গুছিয়ে রেখেছে। আর একটি কাল সকালে পরবে, সেটি প্যান্টের সাথে ভাঁজ করে রেখেছে। আমতা আমতা করেই বলল, যেখানে রাখার সেখানে রেখেছি প্যান্টের সাথে। আর এখন থেকে এসব কাজ তুমি করে নিবে, আমাকে বলবে না। সাইমন মনে মনে হাসলো, তারপর বলল, বলবো না মানে? জীবনে বিয়ে করব না এত বড় একটা স্যাক্রিফাইস করে দিলাম কি নিজের আন্ডারওয়্যার নিজে গুছিয়ে রাখার জন্য? এখন থেকে শুধু গুছিয়ে রাখবি না, এসে রুমে এসে ধুয়ে দিয়ে বারান্দায় শুকিয়ে তারপর গুছিয়ে রাখবি। আমি এগুলো ধুতে পারবো না। তোর জন্য বিয়ে করব না, স্যাক্রিফাইস করে দিয়েছে, সারা জীবন ব্যাচেলার থাকবো। তাহলে এসব কাজকর্ম এখন থেকে তুই করবি। বিয়ে করলে যা যা বউ করতো তার সবগুলো কাজ এখন থেকে তুই করবি, মানে সব। লজ্জায় যেন রিমার চোখ কান সব লাল হয়ে গেল। সাথে সাথেই চোখ বন্ধ করে ফেললো রিমা। মোবাইলটা কেটে সাথে সাথে বুকে ফোনটি নিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো, যেন আর একটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বাজে লোক, ছি, এত লজ্জা দিয়ে কথা বলে মনে মনে ভাবলো রিমা। সাইমন ফোনটি সামনে ধরে দেখলো ফোন কেটে দিয়েছে। মুচকি হাসলো, হেসে চুপচাপ বিছানাটা ঝেড়ে ঘুমোতে চলে গেল। এদিকে সাদাফের বুকের সাথে লেপ্টে দাঁড়িয়ে জোরে জোরে ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। সাদাফের উষ্ণ স্পর্শে যেন নূরের মনের ভেতর উথাল পাথাল ঢেউয়ের মতো শুরু হয়ে গেছে। বুকের ওঠানামা সাদাফ স্পষ্ট নিজের শরীরে নিজের হাতেই অনুভব করতে পারছে। নূরের কাঁধে হালকা করে ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে বলল, তোকে বলেছিলাম না শাড়ি পরবি না? যেদিন শাড়ি পরবি আমি নিজ হাতে ঘুরে দিব। তাহলে তুই নিজে নিজে খুললি কেন? এই শাড়ি খোলার অধিকার শুধু আমার। নূর সাথে সাথে দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেললো লজ্জায়। সাদা পেছন থেকে নূরের দুহাত সরিয়ে ধীরে ধীরে নূরকে দেয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে পিঠে দুটো চুমু খেলো। তারপর ঘোর লাগা কণ্ঠেই বলল, তুই আমাকে এত জ্বালাচ্ছিস কেন? যখন তখন এসে জ্বালাচ্ছিস। চোখের সামনে থেকেও জ্বালাস, চোখের আড়াল হলেও জ্বালাস, দিনে দুপুরে জ্বালাস, রাতে ঘুমের ঘরেও জ্বালাস। তোর দহনে পুড়তে পুড়তে যে আমি অঙ্গার হয়ে গেলাম নূর, সেটা কি তুই বুঝতে পারছিস? নূর দেওয়ালের সাথে হাত চেপে রাখা অবস্থায় বলল কাঁপতে কাঁপতে, আমি কি করে আপনাকে জ্বালালাম? এখন তাহলে চলে যাই, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার কেমন যেন লাগছে। তুই এভাবে হুটহাট আমার চোখের সামনে এসে আমাকে যে কষ্ট দিস সেটা কি বুঝতে পারছিস? নূরের কানের কাছে গালে নাক ঘষতে ঘষতে কথাটি বলল সাদাফ। সাদাফের উষ্ণ ছোঁয়ায় নূর যেন পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। আর সহ্য করতে পারছে না মেয়েটি বলল, আমি চলে যাই তাহলে আপনার আর কষ্ট হবে না। সাদাফ ঘোর লাগা কণ্ঠেই বলল, তুই যাওয়ার পরও কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে। তাহলে কি করব আমি? আর আমি চলে গেলেও কষ্ট হবে কেন? সাদাফ নূরের দিকে একটু হালকা আর চোখে চাইলো, যে ফিসফিস করে বলল, তুই যাওয়ার পর প্রত্যেকবার আমার রাত দুপুরে গোসল করতে হয়, এজন্য কষ্ট হয়। বোকা নূর সাথে সাথেই প্রশ্ন করলো, কেন, কোথাও কি ময়লা লেগেছে? আমাকে বলুন, আমি ধুয়ে দিচ্ছি এখনই। সাদাফ নূরের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে কি সব বলছি, এখন কি বোঝাচ্ছিস? সাদাফ নূরের দিকে তাকিয়েই বলল, আমি এখন সত্যি বলে তুই দাঁড়িয়ে থাকতে পারবি? পরের দিন সকালে নাস্তার টেবিলে হুমায়ুন রহমান হঠাৎ করে সাদাফের দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটু বগুড়া যেতে হবে। সেখানে আমাদের যে ব্রাঞ্চ আছে সেখানে 1 সপ্তাহ মতো লাগবে। কিছু কাজ আছে, করে তারপর আসবে। সাদাফ ভদ্র ছেলের মতো তাকালো বাবার দিকে। মনে মনে সাদাফ জানে, হয়তো সাদাফকে একটু দূরে সরাতে এই প্ল্যান করেছে তার বাবা। কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাবে না, কারণ অফিসের আসলে প্রয়োজন ছিল বগুড়ায়। কিন্তু সেখানে চাইলেও বাবা নিজে যেতে পারতেন বা অন্য কাউকে পাঠাতে পারতেন, অথবা ছোট বাবাও যে পারতেন। কিন্তু সে জায়গায় সাদাফকে পাঠাতে চাইছে, তার মানে
উনি সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে চাইছে। সাদাফ সাথে সাথে বাবার দিকে তাকিয়েই বলল, জি আচ্ছা, ঠিক আছে, চলে যাব। নূর সাথে সাথে মাথা তুলে তাকালো। একবার সাদাফের দিকে দেখলো সাদাফ চুপচাপ খাচ্ছে। হুমায়ুন রহমানের দিকে নূর তাকালো। তারপর মনে মনে ভাবলো 1 সপ্তাহ সাদাফ ভাইকে দেখতে পারবে না, তাহলে কি করে থাকবে নূর। নূর যে এখন 1 ঘন্টাও সাদাফকে না দেখে থাকতে পারে না। সকালটা আর ঠিক মতো নাস্তা করতে পারলো না নূর। বারবার শুধু সেটাই মনে আসছিল, সাদাফ 1 সপ্তাহের জন্য চলে যাবে। 1 সপ্তাহ নূর কি করে থাকবে? সাদাফ ভাই যদি নূরকে ভুলে যায় 1 সপ্তাহ পরে এসে? এমনও তো হতে পারে সেখানে সাবা আপুর সাথে আবার দেখা হয়ে গেল, বা সাবা আপুকে সাথে নিয়ে গেল, অথবা সেখানে গিয়ে নতুন কোনো মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। দুনিয়াতে কত কিছুই তো হতে পারে। এমন কিছু হতে পারতো না সাদাফ ভাইয়ের না যাওয়া লাগতো। এখানেই থাকতো সাদাফ ভাই। সকাল থেকেই তাই মন খারাপ করে কোমড়া মুখে বসে আছে নূর। বিকাল হয়ে এলো, নূর ড্রয়িং রুমে বসে আছে। কতক্ষণে সাদাফ আসবে? সাদাফকে একটু দেখবে, রাতে তো চলে যাবে বগুড়া, কিন্তু এখনো সাদাফ আসছে না। নূরের কেমন যেন লাগছে, এখনই আনচান আনচান করছে মনের ভিতরে। হুমায়ুন রহমান বসে চা খাচ্ছেন। ফজলুর রহমান এসে জয়েন করলেন। চা হাতে নিবে অমনি নূরের একরকম ছটফটানি দেখে ফজলুর রহমান বললেন, নূর মা, এদিকে আয় তো। কি হয়েছে, এত ছটফট করছিস কেন? এক জায়গায় একটু শান্ত হয়ে বস মা। নূর চুপচাপ এসে বাবা ও বড় বাবার মাঝখানে বসেই বলল। একবার হুমায়ুন রহমানের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না। আরেকবার ফজলুর রহমানের দিকে তাকালো। ফজলুর রহমান বলল, কি বলবে? নূর আমতামতে করছে, কিছু বলবে কি বলবে না। হঠাৎ বোমা ফাটালো নূর ঠাস করে। বাবার দিকে তাকিয়ে বলল, সাদাব ভাইয়ের জায়গায় তুমিও তো যেতে পারো বগুড়া। তোমরা তো সারাদিন বাসায় বসে থাকো, সাদাব ভাই এখানে থাকো। এমনি হাত কেটে গেছে ওনার। ফজলুর রহমান মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। যেখানে অপোজ করার কথা ছিল সাদাফের, সেখানে ওনার মেয়ে অপোজ করছে। সাদাফ যেন না যাই, নূর কি তাহলে আসলেই সাদাফের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যে এখন আর সাদাফের কিছু মুখ ফুটে বলতে হয় না? সাদাফের সব কথাগুলো নূর বলে দেয়। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। ফজলুর রহমানও ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। নূরের কথায় কোনো উত্তর ফজলুর রহমান দিতে পারল না। ফজলুর রহমান বলল, মা, উপরে যাও, গিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা। নূর আর কোনো কথা বলল না। একবার বড় বাবার দিকে অসহায় দৃষ্টিতে চাইল। হুমায়ুন রহমানও চুপ করে গেলেন। নূর হুমায়ুন রহমানের দিকে তাকিয়েই বললেন, ও বাবা, তুমি বলো না বাবা যাক, ওনার তো হাত কেটে গিয়েছে। হাতে না জানি কত ব্যথা, ভীষণ যন্ত্রণা হবে। কিভাবে কাজ করবে বলো তো, যদি ওইখানে গিয়ে কিছু হয়ে যায় হাতে? মা, তুমি পড়তে যাও, সমস্যা হলে তো সাদাফ বলতো। যেহেতু সাদাফের কোনো সমস্যা নেই, তার মানে ও যেতে পারবে। তুমি যাও মা, পড়তে বসো। নূরের মনটা ভেঙে গেল। শেষ সুযোগটুকু যেন আর কাজে লাগলো না। আর উনি বা কেন বললেন না যাবে না? আমার হাতে সমস্যা। খুব অভিমান হলো এখন সাদাফের উপর নূরের। নূর ধূপধাপ পা ফেলে নিজের রুমেই চলে গেল। রুমে গিয়ে দরজা লাগিয়ে পড়ার টেবিলে বসে ভাবতে লাগলো কিভাবে থাকবে সাদাফকে ছাড়া। হঠাৎ নূরের মনে পড়ে গেল গতকাল রাতে শাড়ি পরে যখন সাদাফের রুমে গিয়েছিল সেই কথা। হঠাৎ যেন একরাশ লজ্জা নূরকে ঘায়াল করে ফেলল। গতকাল রাতে কি নির্লজ্জ মার্কা কথাগুলো না বলেছিল সাদাফ ভাই। ঠিক চিন্তা করলে এখনো নূরের গায়ের লোমগুলোও দাঁড়িয়ে যায়। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল আর মনে করতে লাগলো কালকের কথাগুলো। সাদাফ নূরকে শাড়ি পরাতে পরাতেই বলল, ছেলে মেয়ের মধ্যে মন থেকে ভালোবাসা ছাড়াও আরেকটা সম্পর্ক আছে। সেটা একটু অ্যাডাল্ট সম্পর্ক, যেটা শুধু মনের না, শরীরের একটা চাহিদা সৃষ্টি হয়। একটা পুরুষ একটা নারী দেহকে খুব কাছে থেকে পেতে চায়, শারীরিকভাবে একটু ছুঁতে চায়, সেটাকে অ্যাডাল্ট সম্পর্ক বলে। আর যখন পুরুষটা তার চাওয়া মোতাবেক না পায়, তখন সে এভাবে প্রতিনিয়ত আমার মতো জ্বলতে থাকে। আপনি তো আমাকে ছুঁয়েই আছেন, যখন তখন ছুঁতে পারেন তাহলে। আরও ঘনিষ্ঠভাবে ছুঁতে চাই। যেভাবে ছুঁয়ে দিলে এ কলি থেকে ফুটে ফুল হবে, যেভাবে ছুঁয়ে দিলে তুই আমাকে পাওয়ার যন্ত্রণা অনুভব করবি। কানের কাছে ফিসফিস করে বলল সাদাফ। কথাগুলো মনে পড়তেই সারা শরীরে শিহরণ বয়ে গেল নূরের। নূর সাথে সাথে চোখ খুলে ফেলল। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল,
ভাইজান কিছু মনে করবেন না, নূর আসলে কিছু বুঝে বলেনি। বাচ্চা মেয়ে তাই বলে ফেলেছে। সাতাপের জন্য হাতে কেটেছে তাই। হুমায়ুন রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে, তারপর বলেন, তুই কি আসলে মনে করিস নূর বাচ্চা মেয়ে? নূর কিছুই বুঝতে পারেনি, শুধুমাত্র হাত কেটেছে তাই সাদাবকে যেতে দিতে চাচ্ছে না। তুই কি সত্যি এটা মনে করিস? ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না। মিথ্যা ওনার মুখ দিয়ে আসবে না, আর সত্যিটা মুখ ফুটে বলতে চাচ্ছে না। সত্যি এটাই, নূরকে যতই বাচ্চা মনে করুক, নূর এখন সাদাফের প্রতি এমন আসক্ত হয়ে গিয়েছে যে বাবা চাচা কারোর সামনে লজ্জা পাচ্ছে না সাদাফকে নিজের অধিকার করতে। নূর যে সাদাফকে ভালোবাসে তা এখন স্পষ্ট, কিন্তু নূরের ভালোবাসা আর সাদাফের ভালোবাসা কি এক? সাদাফ কি নূরকে সেইভাবে চায় যেভাবে নূর সাদাফকে ভালোবাসে? মনে মনে ভাবলো ফজলুর রহমান। সাদাফের মন মেজাজ ভালো ছিল না, তাই অফিসের পর আর বাসায় ফেরেনি। বন্ধুদের সাথে আড্ডা মেরে একেবারে রাত 9টায় বাসায় ফিরলো। বাসায় ফিরে দেখলো ড্রয়িং রুমে সবাই ওর জন্য অপেক্ষা করছে। এদিক ওদিক না তাকিয়ে উপরে উঠবে ঠিক এমন সময় নূর পেছন থেকে দৌড়ে এসে এক গ্লাস পানি দিয়েই বলল, পানি খান, আপনাকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। বাড়ির লোক সব অবাক হয়ে গেল। রিমা, সাইমন, হুমায়ুন রহমান, বাকি সবাই অবাক হয়ে গেল। ফজলুর রহমান ভাবলেন, যে মেয়েকে পেটে ধরে খাওয়াতে হয় সে মেয়ে দৌড়ে সাতাপের জন্য পানি এনেছে। সাদাফ নূরের দিকে তাকালো। সাদাফ জানে নূর সারাদিন সাদাফের জন্য অপেক্ষা করেছে, তাই পানিটা নিয়ে চুপচাপ এক চুমুক দিয়ে খেলো। তারপর সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমার একটু কফি লাগবে, মাথাটা খুব ধরেছে। সামিহা বেগম কিছু বলবে তার আগেই নূর বলল, আমি এক্ষুনি করে নিয়ে এসেছি, আপনি উপরে যান। সাদাফ নূরের দিকে তাকালো। সাদাফ জানে নূর একটা মুহূর্ত নষ্ট করতে চাচ্ছে না, সাদাফের কাছাকাছি থাকতে চাইছে, তাই সাদাফ মুচকি এসে ওপরে চলে গেল। হুমায়ুন রহমান বোকা বনে গেলেন ছেলের ট্রিক্স দেখে কতটা বশীভূত করে ফেলেছে নূরকে সে। এখন সাদাফরা কিছু মুখ ফুটে বলতে না চাই, বলতে হয় না, যা চাই ঠিকই নূরকে দিয়ে করিয়ে নিচ্ছে। এদিকে ফজলুর রহমান, সামিহা বেগম, নরিন আফরোজ সবাই অবাক হয়ে গেলেন। তবে নরিন আফরোজ এবং সামিহা বেগম ভেতরে ভেতরে খুশি। ফজলুর রহমান চিন্তায় পড়ে গেলেন, এটা কি নূরের পক্ষ থেকে একতরফা, নাকি সাদাফও নূরকে চাই? কারণ সাদাফ এখনো কিচ্ছু বলেনি, আর সাদাফ যেরকম চাপা স্বভাবের ছেলে, হয়তো মুখ ফুটেও বলবেও না। তাই উনি চিন্তা করছেন কি করে সাদাফকে পরীক্ষা করা যায়, নূরের প্রতি সাদাফের কোনো ফিলিংস আছে কিনা। যদি সাদাফের ভেতর নূরের জন্য এমন কোনো ফিলিংস জন্ম না নেয় সত্যি সত্যি, যদি অন্য কোনো মেয়ে থাকে, তাহলে নূরকে উনি কষ্ট পেতে দেবে না। তাই আগেই সাদাফের দিকটা যাচাই করবে, দেখবে সাদাফের তরফ থেকে নূরের প্রতি কোনো অনুভূতি কাজ করে কিনা। এদিকে নূর কফি বানিয়ে রেডি হনহনিয়ে সবার সামনেই কফি ট্রে নিয়ে ওপরে চলে গেলেন। এমন একটা ভাব যেন নিচে কেউ নেই। সাইমন আর রিমা একে অপরের দিকে চোখ চাওয়াচাই করছে, বোঝার চেষ্টা করছে আসলে ঘটনাটা কি, নূর এইরকম করছে কেন। কফি নিয়ে নূর হনহনিয়ে সাদাফের রুমে অনুমতি ছাড়াই ঢুকে পড়ল। সাদাফ মাত্র শার্টের বোতাম খুলছিল, এমন সময় নূর ঢুকেছে। নূরের দিকে তাকিয়ে বলল, কিরে, দিন দিন তো বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি যে কাপড় চোপড় চেঞ্জ করছি দেখে ঢুকবি না? আর একটু হলে তো দেখে অজ্ঞান হয়ে যেতি। ভাগ্যিস অন্য কিছু খোলা শুরু করিনি। ঘড়িটি টেবিলের ওপর রাখতে রাখতে কথাটি বলল। সাদাফ শার্টের বোতাম প্রত্যেকটা খোলা, নিচে দিকে শুধু একটা লাগানো। কাছে এসে দাঁড়িয়ে হাত থেকে কফি নিয়েই বলল, আর কিছু বলবি নাকি এখন সবকিছু খোলা দেখবি? নূর মুখে কি বলবে। সাদাফ কাছে আসতেই সাদাফের শরীরের বডি স্প্রে এবং পুরুষালী যে একটি ঘ্রাণ, সেটিতেই নূর যেন বিমোহিত হয়ে যাচ্ছে। সাদাফের শরীরের গন্ধ যে নূরকে নেশা ধরিয়ে দিতে পারে, তা যেন এই মুহূর্তে জানতে পারল নূর। নূর সাদাফের কথা আমলে না নিয়েই বলল, কখন যাবেন সাদাফ? মুখ এদিকে আর চোখ তাকালো তাকিয়ে বলল, এত খুশি আমি চলে গেলে? তাড়াতাড়ি বের করার জন্যই বুঝি তোর বাপ চাচাদের সাথে মিলে এই আয়োজন করেছিস, তাই না? সাদাফ নূরের দিকে তাকিয়ে দেখলো। নূর আনমনা হয়ে সাদাফের দিকে তাকিয়ে আছে।
সাদাফ নূরের সামনে হাত তুলে তুড়ি বাজিয়ে বলল, কি হলো? কি ভাবছিস? হ্যাঁ, কিছু না, ভাবছি আপনার শরীরের গন্ধ। আপনার শরীরের গন্ধ এরকম কেন? সাথে সাথে নূর একটু কাছে এসে বুকের সাথে নাক লাগিয়ে লম্বা করে শ্বাস টেনে ভেতরে নিল। তারপর বলল, এত সুন্দর কেন আপনার শরীরের গন্ধ? কেমন নেশা ধরে যায়। নূরের হঠাৎ এত কাছাকাছি চলে আসায় সাদাফের বুকের ভেতর টিপ টিপ করছে।